ঈদ মোবারক। দর্শক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে জাগো তারকার বিশেষ আয়োজন আজকে শুরু করছি। আপনাদের সবার সাথে আমি আছি তাসলিমা তিথি। ঈদ উপলক্ষে আজকে আমাদের স্টুডিওতে আছেন দুজন বিশেষ অতিথি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মুক্তি প্রতীক্ষিত সিনেমা ডেড বডির নির্মাতা মোহাম্মদ ইকবাল এবং ওপার বাংলার নায়িকা অন্বেষা রায় অ্যানি। কথা বলবো তাদের সঙ্গে। আপনাদের দুজনকে আমন্ত্রণ। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। ভাইয়া কেমন আছেন? সবসময় অলওয়েজ ভালো থাকি। সবসময় ভালো থাকেন? খারাপ থাকা কি কখনো হয় না? সুযোগ নাই। আচ্ছা, যেহেতু ঈদ ভালো থাকারই কথা, তো যেমনটি আমি বলছিলাম যে ডেড বডি মুক্তি পাচ্ছে এবং আপুর কাছে মনে হয় এটা একটু বেশি স্পেশাল, কারণ প্রথম সিনেমা, তাও আবার এপার বাংলায়। তো কেমন লাগছে? খুব ভালো এক্সপিরিয়েন্স, মানে খুব এক্সাইটেড ছিলাম আমি যে এপার বাংলায় কাজ করব, অ্যান্ড এটা যেহেতু আমার ফার্স্ট কাজ এখানে, তো সব মিলিয়ে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আচ্ছা, ভাইয়ার কেমন লাগছে? আমাদের মেহমান হিসাবে এবং ভালো কাজ করছে, সুন্দর অভিনয় করছে, এবং এটা স্ক্রিনে যারা দর্শক যারা ছবি দেখবে তারাই প্রশংসা করবো, এত ভালো অভিনয় করছে। এবং আমি যেইভাবে চাইছিলাম যে একটা আর্টিস্টকে নিয়ে আমি যেভাবে কাজ করতে চেয়েছিলাম সেই কাজটাই আমি পেয়েছি। একদম 100-তে 100। আচ্ছা, আপুর কাছে যদি জানতে চাই ডিরেক্টর হিসেবে ভাইয়া কেমন ছিল? আমি তো ভাইয়াকে খুব ভয় পাই ইন জেনারেল। সে অনেক স্ট্রিক্ট, কিন্তু সেটে সে এমন করে গাইড করে, মানে তার ডিরেকশন, মানে সেটা কমেন্ট করার মতো। সে এমনভাবে একটা গাইড করে যে কোনো আর্টিস্টের, আমার মনে হয় না আমরা যে কজন আর্টিস্ট ছিলাম কোনো প্রবলেম হয়েছে যে ক্যাচ করতে। মানে অনেক সময় আমাদের স্ক্রিপ্টও দরকার হয়নি, মানে ভাইয়া আছে মানে ঠিক আছে, সে জাস্ট বলে দেবে একটু যে এরকম করো, অ্যান্ড পুরো ব্যাপারটা একদম ইজিলি হয়ে যাচ্ছিল। সেটা পুরোপুরি ক্রেডিট গোজ টু ইকবাল ভাইয়া। সে এত সুন্দরভাবে গাইড করে, এত সুন্দরভাবে ডিরেকশন দেয়। চমৎকার। আচ্ছা ভাইয়া, ডেড বডি সিনেমাটা ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু ঈদে মুক্তি পেল না। যদি একটু জানতে চাই এর কারণটা। অ্যাকচুয়ালি ঈদে তো আমি হলও পেয়েছিলাম, ব্লকবাস্টার পেয়েছিলাম, লায়ন সিনেপ্লেক্স পেয়েছিলাম, সবই পেয়েছিলাম, কিন্তু এই কয়টা দিয়ে তো আমার চলবে না। কারণ এইখানে যে সত্য কথা বলতে পারে, এখানে অনেক তদবির ছিল। হ্যাঁ, যে অনেক ছবির, যেমন 14-15টা ছবির আমরা দেখতে পাই অনেকে অনেক তদবির করে। আর আমি অ্যাকচুয়ালি ছবিটা বানাইছি টাকা দিয়ে, আর আমার টাকা উঠতে হবে, এটা হলো আমার মেন টার্গেট। আচ্ছা, আমি কাউকে মাংনা ছবি দিতে আসি নাই, আর বলিও নাই যে কাউকে যে আপনি আমার ছবিটা চালান এবং আপনার হলের স্টাফ খরচটা আমি দিয়ে দেবো। কারণ ওইটা না আমার দ্বারা সম্ভব না। কারণ কি, আমি আমার পার্সোনালি আমি আমার ওয়েট রাখি। আর আমি কখনো কোনো দিন যে তেল মারা বা তেল মেরে আমি কোনো হলে সিনেমা দেবো, এই ক্যারেক্টারটা আমার ভিতরে নাই। যেই কারণে আমি সুন্দর হেসে খেলে ঈদের 2 সপ্তাহ পর আসবো। ঈদ আমি যে আসতেছি, আমি ঈদের 2 সপ্তাহ পর আসতেছি, এর ভিতরে সব হারায় দেয়। হারায় যাওয়ার পরে আমি আমার মতো করে সুন্দর করে এসে আমি আমার খেলা দেখায় আমি নিয়ে চলে যাবো, বিকজ আমার টাকা দরকার। ঠিক আছে, যেই কারণে। আর এখন যদি আমি 14টা ছবি রিলিজ হচ্ছে, এই 14টা ছবি রিলিজে হয়তো আমি সিনেপ্লেক্সে বা স্টার আমি শো পাবো কয়টা? একটার বেশি তো দেওয়া সম্ভবই না। তো একটা শো কখন পরে দেখা যায়, একটা শো সকালবেলাই পড়ে গেছে আমার ভাগ্যের ভিতরে, লটারি করে। হ্যাঁ, তো পাবলিক তার ডেড বডি শোটা দেখতে পারো না। আর এখন তো ঈদের সময় দর্শকরা সব ঢাকার বাইরেও আছে, দর্শক যখন ঈদের ঢুকবে, হ্যাঁ, আর আমি তো ব্যবসা পলিসিটা বুঝি, কোন স্টাইলে ব্যবসাটা করতে হয়, কিভাবে আমার মাথায় আছে। আমি তখন একবার 100 হলে সিনেমার সবকিছু নিয়ে আমি একসাথে আসবো, একা ডাবট খাড়ায় আমি চলে যাবো। আচ্ছা, কিন্তু ঈদে দেখা যাচ্ছে একটা আলাদা আমেজ থাকে যে সিনেমা ঈদের আমেজটা তো আমি তো সারা জীবন ঈদ করে আসছি। যখন 2-3টা ছবি থাকে, ফাইট করা খুব মজা লাগে। আসো খেলি মাঠে, কার কত দম আছে খেলি। যখনই 13-14টা ছবি হয়ে যায়, তখন আমাদের খেলার কোনো সুযোগ থাকে না। তখন আমাদেরকে ওই যে আপনারা দেখবেন বাসায় সামনে গেটে ভ্যান গাড়িতে তরকারি বিক্রি হয়, ডাকে তরকারি, তখন ঈদের সময় 10-12টা ছবি যখন আসে, তরকারির মতো ছবি বিক্রি করে ডাকে যে সবজি লাগবে, সবজি তখন লাগতেছে, এই সিনেমা লাগবে, ওই সিনেমা লাগবে, ওরাই সবজি বেচুক, আমরা থাকি একটু পরেই থাকি, সমস্যা নাই। আমরা সবজিটা না বেচে আমরা সিনেমায় বেচবো একটু পরে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে সিনেমাটা বিক্রি করি।
কিন্তু আপনার কি মনে হচ্ছে যে ঈদের পরে যদি আমরা দেখি 2 সপ্তাহ পরে, তাহলে কি ব্যবসা সফল হবে? 100% ব্যবসা সফল হবে ইনশাল্লাহ। এবং যারা, আমি তো আমার ওই ভিতরে আছি, যারা হরর ছবি দেখতে চায় তারা ভাইঙ্গা ছবি হলো যাবে ছবি দেখতে। আচ্ছা, কিন্তু এই যে ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল, এখন ঈদের 2 সপ্তাহ পর পাচ্ছে, দর্শকরা বা যারা আপনাকে নিয়ে একটু সমালোচনা করে তারা বলছে যে আপনি কি ভয় পাচ্ছেন কোনোভাবে? হ্যাঁ 100% ভয় পেয়েছি, তাদেরকেই ভয় পেয়েছি। যারা বলবে, আমি বলে গেলাম, যারা বলবে তাদেরকে আমি ভয় পাইছি, তাদের ভয়ের কারণে আমি আসি নাই। হ্যাঁ, তাদেরকে ভয় পাইয়া যদি আমার লস হয় তাহলে আমি ভয় পাইছি, আর যদি তাদেরকে ভয় না পেয়ে আমার লাভ হয় তাহলে আমি ভয় পাই নাই। আচ্ছা, আপুর কাছে আসি। এই যে ঈদের মুক্তি পাওয়ার কথা ছিল এবং আমরাও অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম যে ডেড বডি আসবে, সিনেমাটি আসবে, তো মুক্তি পেল না, একটু কি মন খারাপ হয়েছে? আমরা তো আশাবাদী ছিলাম যে ঈদে রিলিজ হবে, দিকটারও ছিল আমার। কিন্তু এবার আমরা তো আর্টিস্ট, আর ব্যবসার দিকটা তো ভাইয়া ছাড়া ভাইয়াই বেস্ট বুঝবে। তো উনি যেটা ঠিক করেছেন আই থিঙ্ক সেটাই বেস্ট ডিসিশন হবে। এখানে আর্টিস্টের বলার কোনো জায়গা নেই। আমরা চাইছিলাম যে ঈদের রিলিজটা হোক, তাহলে বেশ ভালো হবে, বাট সেটা আনফরচুনেটলি হলো না। ঈদের পরে হবে এবং আমরা সবাই মিলে একদম, অবশ্যই একদম। গিয়ে দেখবো। আচ্ছা, ভাইয়ের কাছে আসি। ডেড বডি নিয়ে যদি একটু জানতে চাই, শুরু থেকে নির্মাণ করার পর পর্যন্ত শুটিং সবকিছু নিয়ে যদি জানতে চাই ছোট্ট করে। অ্যাকচুয়ালি দেখেন, আমি ছবিটা যখন মরত করি তখন কিন্তু আমি ডিক্লেয়ার দিছি যে আমি ছবিটা ঈদে আনবো, এবং আমি মনে হয় একা এভাবে ডিক্লেয়ারটা দিছি। আজকে খুব দুঃখের বিষয়, আমি আজকে ঈদে আসতে পারতেছি না, এটা আমার মানে অবশ্যই আমার খারাপ লাগতেছে। তো যারা ছবিগুলো আসতেছে তাদের ছবির একটা বয়স 6 বছর, 5 বছর, 4 বছর, এরা সাহস পায় না এদের ছবি রিলিজ করতে, বা তারা কেন রিলিজ করতে পারে না তারা যায় না। এখন তারা ঈদে আসতেছে, যদি আমার দ্বারা যদি তাদের কিছু উপকার হয় হোক না, সমস্যা কি আছে, আমি একটু পিছনে থাকি। হ্যাঁ, কারণ আমার ছবি নিয়ে টেনশন নেই, আমি 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 ব্যবসা বুঝি, আমি ব্যবসা করে বেরিয়ে যাবো। হ্যাঁ, তাদের ছবিতে উঠে যদি কিছু টাকা পয়সা তারা পাক পাক। আচ্ছা, আমরা ইতিমধ্যে পোস্টার দেখেছি এবং ট্রেলার দেখেছি। অনেকেই অনেক প্রশংসা করেছেন, সবাই বলছেন যে মোহাম্মদ ইকবালের নতুন করে একটি নির্মাণ দেখতে পাবে ডেড বডিতে। হ্যাঁ, অবশ্যই। তো কেমন লাগছে, এবং যদি জানতে চাই ভাই ডেড বডির গল্প বা একটু ছোট করে যদি না, জানতে চাই। ডেড বডি গল্প তো আমি বলতে পারবো না, ডেড বডি গল্প দেখতে হলে সিনেমা হলে যেতে হবে। বাট এই ছবিতে অনেক মেসেজ আছে, যেটা আমি আগেও বলছি আরো বলছি। বিশেষ করে 16 বছর থেকে 25, 26, 30 বছর মেয়েরা এই ছবিটা তাদের দেখা অনেক জরুরি আমি মনে করি। আচ্ছা, কারণ কি, তারা তখন লাইফে অনেক কিছু তারা ঠিক হয়ে যাবে। যে আমি একটা রিয়েল মেসেজ, বাংলাদেশের রিয়েল মেসেজটা আমি এই ছবিতে তুলে ধরছি, যেটা আমাদের সিনেমার জন্য অনেক ভালো হবে, এবং দর্শকের জন্য অনেক ভালো হবে, ফ্যামিলিদের জন্য অনেক ভালো হবে। এবং আমার কথাটা এখানে যেটা বলছি হলে যে মিলাই নিয়ে, আমি সত্য বলছি না মিথ্যা বলছি। একদম। আপুর কাছে যদি আসি যে আপনার চরিত্রটা সম্পর্কে যদি জানতে চাই। চরিত্রটা তো হরর মুভি, ভয়ের চরিত্র। এবার যেহেতু পুরো গল্পটাই রিভলভ করছে এই একটা ক্যারেক্টারকে নিয়ে, এরই গল্প, তো বেশি কিছু বললেই না গল্পটা বলা হয়ে যাবে, সাসপেন্সটা থাকবে না। আচ্ছা, কিন্তু এটুকু বলতে পারি যে এখানে দুটো শেড দেখানো হয়েছে ক্যারেক্টারের। একটা বলেই দিচ্ছি, একটা অশরীরী আত্মা আর একটা নর্মাল মানুষ, তো দুটো মিলিয়ে গল্পটা। এবার এর থেকে একটু কিছু বললে গল্পটা বাকিটা হলে গিয়ে দেখতে প্রেডিক্ট হবে। করা যাবে। হ্যাঁ, আচ্ছা, ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে কাজ করছেন, প্রথম সিনেমা। তো ইকবাল ভাইয়ের সাথে যুক্ত হওয়া, তারপর এই সিনেমার সাথে যুক্ত হওয়ার গল্পটা যদি জানতে চাই, কিভাবে কি হলো? আমি কলকাতায় একটা প্রোডাকশন হাউসের সাথে কাজ করি, ভাইয়ার তো ওখানে অনেক পরিচিতি রয়েছে, তো সে আমাকে সেখান থেকে চুজ করে অ্যান্ড তারপরে আলাপ হয়। কিছু স্ক্রিপ্ট আমাকে বলা হয়, শুধু যে ডেড বডির স্ক্রিপ্ট বলা হয় তা নয়, বেশ কিছু স্ক্রিপ্ট নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু সামহাও সেগুলো ওয়ার্কআউট করে না, ডেড বডিটা ওয়ার্কআউট করে যায়। ডেড বডিও আমার খুব পছন্দের একটা স্ক্রিপ্ট ছিল, যেহেতু আমি নিজে হরর মুভি দেখতে খুব ভালোবাসি, আর আমি খুব মানে আমার একটা ইচ্ছে ছিল যে আমি একটা এরকম টাইপের ক্যারেক্টার করব। তো যাই হোক, এইভাবেই হয় আর কি ডেড বডি। চমৎকার। ভাইয়ের কাছে যদি জানতে চাই যে বাংলাদেশে এত এত নায়িকা, সবাই অনেকেই আছে, অনেক ভালো কাজ করছে, তাদেরকে রেখে কেন ওপার বাংলায় গিয়ে এই নায়িকাকে নিয়ে আসা হলো? আমার ছবিতে যে টাইপের আমি চেয়েছিলাম, বা যে ক্যারেক্টারটা আমি আমার যে প্লে করবে,
এপার আর ওপার মিলে আমার কাছে মনে হয়েছে যে এনি আমার কাছে বেস্ট। অ্যানি সব থেকে ভালো ভয় দেখাতে পারবে। হ্যাঁ, এবং ওর কাছে আমি ঠিক ক্যামেরাতে যা চাইছি তাই পাইছি, যেই জন্য আহ, ওকে আমার এই জায়গাটাকে ও চমৎকার করছে। এবং এপারের মেয়েরা যে করতে পারবে না তাও আমি এটা বলবো না, অবশ্যই পারবে, বাট অবশ্যই। আমার গল্পের জন্য ওকে দরকার ছিল আমার মনে হয় অ্যানিকে, এই জন্য আচ্ছা। আমি অ্যানিকে সিলেক্ট করছি। আমরা সিনেমাটি দেখে কি অনেক বেশি ভয় পাবো? হ্যাঁ 100% কিন্তু দেখতে হবে কিন্তু। অবশ্যই দেখবো, আমাদের বাংলাদেশের সিনেমা আমরা তো অবশ্যই দেখবো। আচ্ছা, আপুর কাছে জানতে চাইবো যে ওপার বাংলায় কোনো সিনেমাতে তো কাজ করা হয়নি, না সিনেমায় করিনি, মেগা সিরিয়াল ওয়েব সিরিজ করেছি। কিন্তু এই যে বাংলাদেশে যখন অফার পেলেন তখন কেন মনে হলো যে জীবনের প্রথম সিনেমাটা বাংলাদেশেরই করব? কোথাও একটা ইমোশনাল কানেকশন ছিল, বিকজ আমার পূর্বপুরুষরা তো এখান থেকে, বাংলাদেশ থেকে, আচ্ছা। এটা তো একটা ছিলই। প্লাস একটা মানে স্ক্রিপ্ট পড়ে একটা ইন্টারেস্ট হয়েছিল যে না এটা করা যেতে পারে। হুম, হুম, হুম। আচ্ছা, এই যে এপার বাংলায় যারা কাজ করেন এবং গত ঈদেও আমরা দেখেছি ইথিকা পাল কাজ করেছেন, হ্যাঁ এবং আমি আপনার ইন্টারভিউতে দেখেছিলাম যে আপনার তার সাথে কাজ করা হয়েছে। হ্যাঁ রাইট রাইট। আচ্ছা, তো এখান থেকে কাজ করে যাওয়ার পর যখন আপনারা ওইখানে কোনো ডিরেক্টর বা কোনো সিরিয়াল যে কোনো কিছুতে কাজ করেন তখন তাদের কাছ থেকে কেমন ফিডব্যাক থাকে? ভালো ফিডব্যাক থাকে। যেখানেই কাজ করি আর্টিস্টরা, আমরা যদি ভালো পারফর্ম করি তো সব জায়গায় ফিডব্যাক ভালোই হবে। ইদিকা খুব ভালো করেছে, প্রিয়তমাতে খুব ভালো অ্যাক্টিং করেছে। ভাইয়ের কাছে এবার আসি। যেহেতু ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল এবং প্রচারণাও আমরা দেখেছি ঈদের আগে, তো কখন সিদ্ধান্ত হলো যে এবার ঈদে মুক্তি পাচ্ছে না সিনেমাটি? প্রচারণা থাকবে, কিন্তু একদম ঈদের 2 সপ্তাহ তো থাকবে, এটা থামার হবে না, হুম, হুম, হুম। এটা থাকবে। এবং এটা হলে দর্শক মানে হলে দর্শক আনার জন্য যত ধরনের প্রচারণা আছে সবকিছু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আরো ভালো হয়েছে আমার। ঈদের পরেও চলবে প্রচারণা? হ্যাঁ, থামি নেই। ভাই, এই যে শেষ সময় এসে ডিসিশন এলো যে ঈদে মুক্তি পাচ্ছে না, আপনার তো খারাপ লেগেছে? আহ, একদম সত্য কথা বলতে বলবো, আমার কাছে একটু খারাপ লাগে না। কারণ আমি জানি আমার প্রোডাক্ট কি হচ্ছে, আমার প্রোডাক্টের প্রতি বিশ্বাস আছে আমার। আমার একটু একদম বরঞ্চ আমাকে সবাই আমাকে ওয়েলকাম জানাইছে, আর বিশেষ করে অনন্ত আমাকে বলছে ইকবাল ভাই আপনি আসবেনই না। এবং অনন্তকে আমি যথেষ্ট রেসপেক্ট করি, ও একদম আমার ভাইয়ের মতো। হ্যাঁ, সে আমার ফ্যামিলি মেম্বার, আমিও তার ফ্যামিলি মেম্বার মতো। সে যেখানে বলে ফেলছে আমার সবার সামনে যে ইকবাল ভাই আপনি আসার দরকার নেই, বিশেষ করে তাকে আমার অনার করতেই হবে, আমি আসিনি। আচ্ছা, অনন্ত জলিলের কথা যেহেতু এলো, গত ঈদে কিলহিম সিনেমাটি মুক্তি পেয়েছে আপনার, এবং এবার ঈদের পরে মুক্তি পাচ্ছে ডেড বডি। তো কি মনে হচ্ছে, দুটার সাথে যদি তুলনা করতে বলি কোনটাকে এগিয়ে রাখবেন? না, কোনোটাকে এগিয়ে রাখবো না, দুইটাই আমার সত্য। এবং ডেড বডি এক স্টাইলে একটা হয়েছে, কিলহিম একটা স্টাইল হয়েছে। অতএব এখানে আমি কাউকে ছোট করে কোনো কথা বলবো না, দুইটা দুই রকম। কিলহিমের বিশাল দর্শকরা প্রশংসিত করছে, ডেড বডিও করবে ইনশাল্লাহ, এবং আগামীতে কিলহিম 2 বানাবো, সেটাও ইনশাল্লাহ করবে। অতএব আচ্ছা। আমার সন্তান যেটাই হোক, আমার সন্তান আমার কাছে দুটোই প্রিয়। আপুর কাছে আসতে চাই, ঈদ এবারই প্রথম বাংলাদেশে করা হচ্ছে, তো ঈদে তো প্রথমবার নয়, আরেকবার ঈদে আমি ছিলাম। আচ্ছা, কেমন বাংলাদেশে। লাগে বাংলাদেশে ঈদ করতে? খুবই ভালো লাগে, অন্যরকম একটা পরিবেশ হয়ে যায়, খুব মজা করি, শপিং করি, খাওয়া দাওয়া, দাওয়াত থাকে। ভাইয়ার বাসায় দাওয়াত ছিল আমার, ভাবি আমার একদম বড় বোনের মতো। আমি যখনই বাংলাদেশে আসি ভাবি আমাকে ডেকে দাওয়াত দেয়, আর ঈদের দাওয়াত তো আরো বড় করে হয়। তো খুব মজা করি ওভারঅল। ভাইয়ের কাছে যদি আসি, এর আগে একটি প্রযোজনা প্রতিষ্ঠান হরর মুভি নিয়ে এসেছিল, তো তারা প্রচারণার জন্য এমন কিছু রেখেছিল যে যদি ভয় পায় তাহলে 1,00,000 টাকা তারা পুরস্কৃত করবে। তো ডেড বডি থেকে আমরা এরকম কিছু পাবো যে ভয় পেলে পুরস্কৃত করা হবে এমন কিছু? আমি সবসময় একটা কথা বলি যে পাবলিককে ধোকা দিয়ে এবং পাবলিককে ঈদে, হ্যাঁ, আমি কখনো আমার সিনেমার পাবলিক সিনেমা করতে চাই না। বৃক্ষ তোমার নাম কি বলে পরিচয়, দর্শক দেখবে, ভয় পাবে কেন? ভয়ের যদি আমি সিনেমা দেখতে আমি যদি ভয়ে ফিট হয়ে পড়ে যাই, তাহলে ওই ছবি বানানো উচিত? আমি বিনোদন দিব, বিনোদনের মধ্যে যতটুকু ভয় পায়, ঠিক আছে, ওইটাই আমার ছবি মানুষ তো যখন দেখবে, দেখার পরে বুঝতে হবে যে কোন ছবিটাতে বেশি ভয় ছিল,
এটা কিন্তু পাবলিক কিন্তু বলে ফেলে, পাবলিক কিন্তু অনেক অনেক একদম স্ট্রেট কথা বলে ফেলে। তো ওইটা আমি আমার সিনেমার উপরে রেখে দিলাম, এবং ওই টাকা পয়সা এগুলা আজ পর্যন্ত কেউ পায় নাই, কেউ পাইছে কিনা আমি জানিও না। একটা নাটক তো শুনছি, অনেক চমৎকার নাটক, যাই হোক সেটা বলতে চাচ্ছি না। ভয়ের কোনো কারণ নাই, দর্শক দেখবে, দর্শকরা যাওয়ার সময় তারা বলে যাবে হ্যাঁ সত্যি ছবিটা দেখে ভয় পাইছে, এইটা চাইছি, আর কিছু না। তো মোহাম্মদ ইকবালকে এবার কেন হরর সিনেমার পরিচালনায় দেখা যাচ্ছে? চেঞ্জিং, সবসময় তো অ্যাকশন ছবি বানাচ্ছি, লাভ স্টোরি বানাচ্ছি, চেঞ্জিং, আর এরপর আরো চেঞ্জিং করবো আমি। আমি তো সবসময় চেঞ্জিং এর উস্তাদ, ঠিক আছে। আমি গত বাংলা ছবির মতো বানাবো, ছবি বানাবো না যে ওই যে বাপটা মেরা ফেলাইছে, মারা মেরা লাগছে, ভালোবাসার লয়ে ভাইয়া গেছে গা, চাচার ব্যাংকের সম্পত্তি লয়ে গেছে, এই সম্পত্তি, এই টাইপের ছবি বানাবো না। আমি টোটাল 2024 ছবি বানাবো, 2025 ছবি বানাবো, 2026 ছবি বানাবো। আমার মাথা আমি যদি বানাই, আমি এইভাবেই বানাবো, না আমি ছবি বানাবো না। আপুর কাছে যদি আসি, আপনার সাথে ওমর সানি কাজ করেছেন এবং শ্যামল মাওলা কাজ করেছেন, তো তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? ওমর সানি তো লেজেন্ডারি অ্যাক্টর। আমি যে কি লাকি ফিল করেছি, ওনার সাথে স্ক্রিন শেয়ার করেছি, মেজর ক্লাইম্যাক্স পোর্শনটা ওনার সাথেই শুট হয়েছে। আমি নিজেকে অনেক লাকি ফিল করেছি যে মানে উনি আমার সাথে, মানে আমি বিলিভ হচ্ছিল না। আর শ্যামল মাওলা ভাইয়া তো খুবই ভালো অ্যাক্টর, তিনি তো ওটিটি কাঁপিয়ে দিচ্ছেন। ফার্স্ট টাইম মনে হয় এটা তার ফার্স্ট সিনেমা, না? না, আরো করেছে। আচ্ছা, তো ওনার সাথে এক্সপিরিয়েন্স খুব ভালো, তিনি খুবই কোঅপারেটিভ, খুব হেল্পফুল। মানে আমি যে নিউ কামার এখানে, মানে আমার একদম ফিল হয়নি, অনেক হেল্পফুল, সবাই অনেক সাপোর্ট করেছে। আর সাথে রশনও আছে, ওর কথা না বললেই নয়। সে খুবই ভালো, মানে সে খুব ভালো ফ্রেন্ডও হয়ে গেছে এখন। সে খুব হেল্পফুল, প্লাস আমাদের যেটুকু রয়েছে একসাথে রোম্যান্টিক সিন, গান, এভরিথিং আমরা খুব মজা করে শ্যুট করেছি। খুব একটা দারুণ এক্সপিরিয়েন্স ওভারঅল। মানে আমাকে কেউ, একটা আর্টিস্ট এরকম ফিল হতে দেয়নি যে আমি বাইরে থেকে এসছি বা আমি নতুন, এরকম ফিল হয়নি। খুব ফ্রেন্ডলি ওয়েতে আমরা পুরো শুটিংটা করেছি। আমার মনে হয় বাংলাদেশের মানুষের এটা একটা হ্যাঁ, স্পেশালিটি, এটা যে হ্যাঁ, সবাইকে খুব তাড়াতাড়ি আপন করে নেয়। 100% এটা আমি ফিল করেছি, নিজে এক্সপিরিয়েন্স করেছি, এটা একদম সত্য। ভাইয়ের কাছে যদি এবার একটু আসি, যে শুটিং করেছেন, এই যে পাশে বসে আছে, হরর মুভি, তো একটু নিশ্চয়ই প্রথমবার যেহেতু এরকম পরিচালনা করলেন, তো আপনার কি ভয় পাওয়া হয়েছে শুটিং করতে গিয়ে? হ্যাঁ, একটা জায়গায় একটু আমি ভয় পাইছি, ভয় পাইছি কি কোন জায়গায়? exam আছে, হ্যাঁ। যখন একটা খবর ভিতরে আমি একটা যখন লাস্ট আমি দেখাইছি, সেখানে মেকআপটা এত ছিল যে আসলে মারা গেলে মাটির নিচে থাকলে কি হয় সেই মেকআপটা, এটা দেখার পরে এখানে সবাই সবার কাছে খারাপ। আর সেই মেকআপটা করতেও কিন্তু অনেকটা সময়। একটা মানুষের যখন আমরা একটা লাশ কবর থেকে যখন উঠাই, উঠালে যে লাশের থাকে, এটা মানে ওই জায়গাটা আমার খুব খারাপ লাগছে। আচ্ছা, আপুর কাছে যদি জানতে চাই, আপনার কখন কখন ভয় শুধু কি দেখারই হয়েছে নাকি আমি এভরিডে হয়েছে? এভরিডে প্যাকআপের পর যখন রুমে যেতাম আর মেকআপ, যে ভৌতিক বিকট মেকআপটা ছিল, তুলতাম, আমি খুব ভয় পেয়ে যেতাম নিজেকে দেখে। আচ্ছা, খুবই ভয় পেয়ে যেতাম। আর মানে কিছু পিকচার আছে আমার কাছে ফোনে এখনো, যখন সোয়াইপ করতে করতে দেখি আমি ভয় পেয়ে যাই যে ও মাই গড, এটা কি করেছিলাম ওই টাইমে। আর কবরের মধ্যে যে শটগুলো ছিল, ওটা তো পুরো গা ছমছম করছিল, মানে লিটারালি কবরে নেমে শট দিতে হচ্ছে। আর সেটা একবার দুবার নয়, অনেক কটা সিন ওরকম রয়েছে, তো ওই টাইপেরই, মানে কবরস্থানে। তো খুবই একটা ভয়ের মধ্যে ছিলাম। এমন এমন দুর্গম জায়গায় শুট হয়েছে, ধরুন মানে পাহাড়ের একটা দিকে আমি শট দিচ্ছি, আরেকটা দিকে পুরো টিম, এদিকে হাওয়া আসছে, কবর, মানে সব মিলিয়ে না, মানে আমি একা যে দাঁড়িয়ে আছি, আমার ফিল হচ্ছে যে পাশে কেউ নেই, তো আমাকে কবরে ঢুকতে হবে। মানে আমি পুরো ঢুকে গেছিলাম পুরো ওই ক্যারেক্টারটার মধ্যে। ভাইয়ের কাছে যদি জানতে চাই, যে দর্শকদের যদি বলতে বলি যে দর্শকরা ডেড বডি কেন দেখতে যাবে, এক কথায় যদি বলতে বলি, কি বলবেন? দর্শকরা একটা ভালো গল্প দেখতে যাবে এবং ভালো মেকিং দেখতে যাবে, এবং আমরা যে পারি তার প্রুফ দর্শকরা দিবে।
তো অবশ্যই অনেক অনেক শুভকামনা সিনেমাটির জন্য। ভাইয়ের কাছে যদি একটু জানতে চাই, এই যে এতগুলো সিনেমা রিলিজ হচ্ছে এবারের ঈদে, তো আপনার কাছে কি মনে হয় এটা কি ইন্ডাস্ট্রির জন্য আত্মঘাতী বলে কি আপনি মনে করছেন? অবশ্যই। আমি তো বললাম যে একটা দুটা নিয়ে তিনটা চারটা ঠিক আছে, ওকে ফাইন, হুম, হুম। হলও আছে, সিনেপ্লেক্স সব কিছু হবে। 14টা যখন ছবি রিলিজ হয় তখন কে হল দিবে আর কে সিনেপ্লেক্সে কয়টা শো দিবে? আমি একটা শো দেখার জন্য তো আমি এত বড় রিস্ক নেবো না। হুম, হুম, হুম। আমার তো এক্সপেন্সিভ, আমি তো ভালো ছবি বানাইছি, তা আমি ভাগে একটা শো পাবো, সিনেপ্লেক্সে আমি দেবো না। কষ্টের বিনিময়ে ওখানে অনেক কষ্ট করে মানুষ মারা সবকিছু নিয়ে যায়। আসলাম, সেখানে আমি বাংলা ছবি দিয়ে দিব তরকারি বেচার মতো, সেই ছবি আমি বানাই। খুব আচ্ছা। কষ্ট হয়েছে ওই জায়গাটা আমাদের শুটিং করতে। হুম, হুম, মানে রেগুলার কেউ না কেউ ওখানে, জায়গাটা এত স্লিপারি, মানে পাহাড় থেকে একদম খাদে নিচে, রেগুলার কেউ না কেউ পড়ে যাচ্ছে, টেকনিশিয়ান ভাইয়া বা কেউ পড়ে যাচ্ছে, প্রতি মাসে এখানকার এসপি ডেথ আমাকে বললো হয়। যে হ্যাঁ। প্রতি মাসে এখানে 2 থেকে 3 জনের মৃত্যু হয়। হুম। ভাইয়া ওমর সানির কে সাপে কামড়েছিল এমন একটি ঘটনা আমরা জেনেছি। হ্যাঁ, তো ওই লাস্ট সেটি নিয়ে যদি যখন জানতে চাই। লাস্টে যখন আমরা ওমর সানি একটা মানে এক জায়গাতে এন্ট্রি হয়ে বের হবে, তখন ওই যে নর্মালি যে পাতার যে সাপগুলো থাকে ওই সাপে ওর একটা কাম, মানে তো সে সঙ্গে সঙ্গে হসপিটাল পাঠায় ইঞ্জেকশনের মধ্যে, ওর সুস্থ হয়ে আবার সেদিন তারা ফ্লাইট করে বাংলা ঢাকা পাঠায় দিচ্ছে। আচ্ছা। এই তো অবস্থা। এটা তো এই ছবি করতে যে অনেকে অনেক বিপদে পড়ছে। এই ছবি করতে যে হসপিটালে ভর্তি ছিল প্রায় 21 দিনের মতো অনেকে। একজনের এখানে বুকে, ফাইট হ্যাঁ, ডিরেক্টর না? ফাইট ডিরেক্টর, হুম, হুম। অ্যাসিস্ট্যান্ট ফাইট ডিরেক্টর, হুম, হুম। সে ছিল। মানে এই ছবিটা অনেক হিস্টোরি আছে ছবিটা। তো এত কষ্ট করে ছবি বানাইছি, আহ, আইসা মানুষদেরকে, মানে কি বলবো এখন, ঠিক আছে, হুম, যে হুম। আমার টাকাটা তো উঠে আসতো, কিন্তু এখন যারা ছবি রিলিজ করতেছে আমি জানি না যে তারা কি হিসাবে ছবিটা রিলিজ করতেছে, তাদের ছবির মেরিট কতটুকু। আমরা তো খবর পাই, আমরা তো অনেক কিছু পাই। এই যে ছবি রিলিজ হচ্ছে আমরা দেখবো 2-4 দিন পরে কত ছবি ঝরে যাবে, হুম, হুম। ঠিক আছে, সই থাকবে না। এই যে আইসা আমাদের যারা ভালো ছবি যারা আমরা বানাতে চাই তাদেরকে ডিস্টার্ব করা, এমনি তো ইন্ডাস্ট্রি আইসিইউ এর ভিতরে আছে, এখন পোস্টমর্টম ভিতরে চলে যাবে আর কয়েকদিন পরে দিয়ে আমরা ছবি বানান ছেড়ে দিই, ঠিক আছে? এই না অবস্থা। এই যে আইসিইউতে আছে, এই আইসিইউতে নেওয়ার পিছনে দায়ী কে? এই আইসিইউর পিছনে দায়িত্ব আমাদের ইন্ডাস্ট্রি লোকজন। হুম, হুম। ইন্ডাস্ট্রিতে সিনেমা হয় কম, পেঁচাল হয় অনেক বেশি, রাজনীতি হয় অনেক বেশি, কিন্তু সিনেমা নাই। এটা একটা সময় বন্ধ হয়ে যাবে আচ্ছা। আমার মনে হয়। হুম, হুম। আচ্ছা, এবার যদি একটু জানতে চাই যে শাকিব খানের সিনেমা এবার রিলিজ হচ্ছে, তো শাকিব খানের নামটি আসলে মোহাম্মদ ইকবালের নামটি কিভাবে যেন চলে আসে। তো তার সিনেমা নিয়ে আপনি কি বলবেন? তার সিনেমা নিয়ে আমি কিছুই বলবো না। কেন? আমি বলবো না তার সিনেমা, একটা কথা আমি বললেও দোষ, না বললেও দোষ, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা সিনেমার কথাই বলবো, যে প্রত্যেকটা সিনেমা যারা রিলিজ করতেছে সবার ছবি যেন ভালো যায়। হুম, হুম, হুম। ওই কাতারে তার সিনেমাও আছে, সেটাও ভালো যায়, আমি চাই। কিন্তু ভাই আপনাকে শাকিব খানের বিরোধী কেন সবাই মনে করে? আপনি কি আসলেই ওনার বিরোধী কেউ? আমি যাই না, একটা সময় তো আপনি ওনার অনেক কাছের মানুষ ছিলেন। আমি যাই ওগুলো, আমি যাই না, কিন্তু যারা বলে হুম, হুম। যে তার বিরোধী আমি, হ্যাঁ, আমার সত্য কথাটা যদি তারা কেড়ে নিয়ে বলে যে আমি তার বিরুদ্ধে, এটা সবাই বলে না, এটা 4-5টা ইউটিউবার আছে যারা ও টাকা দিয়ে পালে, হুম, তারাই বলে, কারণ তারা বিজনেসটা করে, ওর নামটা আর আমার নামটা ভাঙায় তারা বিজনেস করে, তারা দুটা পয়সার মুখ দেখে, হ্যাঁ, এরাই বলে। কিন্তু ইউটিউব তো 4-500 আছে, 4-500 তো সবই তো আমাদেরই, তাই না? 5-6 জন কি বলো না বলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। এরা অ্যাকচুয়ালি আমাদের দুজনের নামটা বিক্রি করে হুম, হুম, হুম। তাদের রিজিকে হয়, তাদের সংসারটা চলে। হুম, তো হুম। ওই ফকিরেরা কি বলো না বলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আচ্ছা, তাহলে এটা তাদের ভাষ্যমতে, কিন্তু ইকবাল এবং শাকিব সফল জুটি ছিল যদি আমি ডিরেক্টর এবং নায়কের কথা বলি। তো ভবিষ্যতে কি আমরা এই দুজনের কাজ দেখতে পাবো? ভবিষ্যতে হ্যাঁ। আমাকে এই প্রশ্নটা অনেকেই করে, হুম, হুম। যে আমি কিন্তু প্রশ্নটা একবার বলে দিছিলাম অনেকেরই, হ্যাঁ, তারপরে যে কেন আমাকে এই প্রশ্নটা করে, আমি স্পষ্ট বলে দিছিলাম যে আল্লাহ তাআলা মতো পৃথিবীতে আমাকে বাঁচিয়ে রাখবে, কোনোদিনই হবে না।
তারপর আমি এটা একবার বলেছি, এটা তো আমার ডিক্লেয়ার দেওয়া বলা, তারপরে কেন পোস্ট হয় এটা বুঝলাম না। আচ্ছা, তার মানে আমরা দেখতে পাবো না। আমার তো আমি আমি যাকে বুক দিই তাকে কখনো পিট দিই না, এটা আমার স্টাইল। হুম, হুম, হুম। তো ওকে একসময় বুক দিয়েছিলাম, কোনো সময় পিট দিইনি, এখনো পিট দেবো না। ও ওর জায়গায় ভালো থাকুক, আমি আমার জায়গায় ভালো আছি। আচ্ছা, ভাইয়ের কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, আমি একটু আপুর কাছে যদি যাই, যে বাংলাদেশে হচ্ছে নতুন কি কাজ আসছে বা কথাবার্তা কি হয়েছে এরকম জি কিছু? আপু, কথা তো হচ্ছে, এবার দেখা যাক কি হয়। আমাদের একটা ছবি করবো, সমস্যা নেই। আচ্ছা, আবার কি ইকবাল ভাইয়ের সাথে জুটি বেঁধে কাজ করা হবে এমন কিছু? কথা হচ্ছে কিছু, ইকবাল Okay. ভাইয়ের, হ্যাঁ সেটাও কথা হচ্ছে, এবার দেখা যাক কি হয়। ভাইয়ের কাছে আমি শেষ একটা প্রশ্ন জানতে চাইবো, সেটা আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে অনন্ত জলিল এবং শাকিব খানের মধ্যে সুপারস্টার আপনি অনন্ত জলিলকে মনে করেন, এবং সেটা নিয়ে অনেক সমালোচনা আমি মনে হয়েছে। করি এটা বললে ভুল। হুম, হুম, হুম। আমি তো আমার মতো করে আমি বলবোই জনতা আছে। আমি কিন্তু দর্শকের ভিউটা শুনতেছি। আমি তখন কিল হিমের ট্রেলার গান তার থেকে অনেক আগে গেছে, যেই কারণে দর্শকরাই তাকে বানাইছে, হুম, হুম। বিগ সুপারস্টার তাকে দর্শকরাই বানাইছে। এবং দর্শকের কথা মনে করেই আমি এখনো বলি যে অনন্ত জলিল অনেক বড় সুপারস্টার, যার আশেপাশে বাংলাদেশে কেউই নেই। এবং শুধু সে সুপারস্টার বলে ভুল হবে, সে বাংলাদেশের একজন সিআই, এবং তার বাংলাদেশের ভিতরে সে যে ভূমিকা রাখে, গার্মেন্টসের ব্যবসায় যে ভূমিকা সে বাংলাদেশে রাখে, সেসব এই ধরনের মানুষদেরকে যে আমাদের সিনেমায় আছে, তাকে তো আমাদের মাথায় রাখা উচিত। তার দ্বারা এতগুলো হাজার হাজার শ্রমিক তার মাধ্যমে চলতেছে, আমাদের এফডিসিতে প্রচুর সাহায্য, প্রচুর। আমি দেখিনি কোনো বাংলাদেশের কোনো স্টার বলো, সুপারস্টার বলো, যাই বলো, এমন সাহায্য করতে এফডিসির কাউকে আমি দেখিনি। একবার তো আমি দেখছি আলমগীর ভাইকে আসবে, আইসা 1 লাখ টাকা একটা বান্ডিল নেবে, নিয়ে আইসা সবাইকে 1,000 টাকা 2,000 টাকা করে দিয়ে চলে যাবে। আলমগীর ভাইকে দেখছি। আর অনন্ত জলিল যেই কোনো মানুষ গেলে 4 লাখ, 5 লাখ, 3 লাখ, 2 লাখ দিয়ে দেয়। তো অনন্ত জলিল তার সাথে কারো তুলনাই প্রশ্নে আসে না, কারো তুলনা। আচ্ছা, তার মানে শাকিব খান আশেপাশে কোনো নেই। খান ফান আমি ঠিক না, আমি যেটা বলছি এই খানকে নিয়ে বলছি। অনন্ত জলিলের উপরে মানে ইন্ডাস্ট্রিতে তার উপরে আমি কাউকে দেখি না। আচ্ছা, আপনার ইন্টারভিউ আমি অনেকগুলো দেখেছি, তো আপনি বলেছিলেন যে সুপারস্টারের কথা যখন আসছে, যে কোনো অভিনেতা বা অভিনেত্রী সুপারস্টার হয় না, গল্পটা কি আপনার কাছে মনে হয় যে সেটা সুপারস্টার? হ্যাঁ, তার প্রুফ দিব। হ্যাঁ, আমরা একটু। শাহরুখ খানের জওয়ান পাঠান আগে ছবি ফ্লপ ছিল, সালমানের ছবি ফ্লপ ছিল, আমির খানের ছবি তো দেখেই নাই। তারা তো অনেক বড় সুপারস্টার, তাই না? হুম, হুম। দেখে নাই কেন? যদি তাদের গল্প হইতো তাহলে কিন্তু মানুষ ভাঙ্গা ছিল। অক্ষর তো অনেকদিন যাওয়াত নাই গল্প, ওই ধরনের গল্পটা হলো সবচেয়ে বড় সুপারস্টার আছে। এখনো বলি না, পৃথিবীর সমস্ত মানুষ বলবে, যাদের বিবেক আছে, যাদের সত্যিকারের জ্ঞান আছে, তারাই বলবে যে গল্পের উপরে কোনো সুপারস্টার নেই। হুম। আর্টিস্ট, আমি তো অনেক জায়গায় অনেক কথা বলছি, আমাদের বাংলাদেশের কিছু টেলিভিশনে যারা আর্টিস্ট আছে তাদেরকে হিরোর মতো লাগে, বাট তারা যখন ছবি করে সুপার সুপার ডুপার হিট হয় কেন? ওই গল্পের কারণে। থ্যাংক ইউ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। ডেড বডির জন্য অনেক অনেক শুভকামনা। যদি দর্শকদের কিছু বলার থাকে। দর্শকদেরকে অবশ্যই বলবো যে আপনারা আমাকে ভালোবাসেন একটা কারণ, আমি যখন রাস্তা যাচ্ছি সেটা যাই, আপনারা বলেন যে ভাই আপনার খুব ভালো লাগে, আপনি স্ট্রেট কথা বলেন এবং সত্য কথা বলেন। এবং এই কারণে আপনাদের প্রতি আমি অনেক ঋণী যে আপনারা আমার সত্যটাকে বিশ্বাস করেন, আমাকে ভালোবাসেন। ইনশাল্লাহ আপনারা ঈদের 2 সপ্তাহ পরে আসবেন। আমি ডেড বডি খুব বড়ভাবে রিলিজ করতেছি এবং অনেক সিনেমা হল, সমস্ত সিনেপ্লেক্স নিয়ে অবশ্যই আপনারা আমার ছবি দেখবেন, আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আপু যদি কিছু বলার থাকে। দর্শকদের এটাই বলবো যে এটা আমার প্রথম কাজ, অবশ্যই দেখবেন। আমরা খুব পরিশ্রম করে পুরো শুটিংটা করেছি, আপনারা না গেলে আমাদের পরিশ্রমটা মানে একদমই সফল হবে না। আমি চাইছি, আমি রিকোয়েস্ট করছি সবাই হলে গিয়ে মুভিটা দেখুন, দেখার পরে ভালো মন্দ যা বিচার আপনারাই করবেন, আপনাদের জন্যই ছবিটা বানানো, বাট অবশ্যই যাবেন ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবের সাথে, একা গেলে একা যাবেন, বাট অবশ্যই যাবেন। একদমই, আমরা অবশ্যই হলে গিয়ে সিনেমাটি দেখবো। আপনাদেরকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি।
দর্শক, এতক্ষণ আমাদের সাথে ঈদ উপলক্ষে জাগো তারকার বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল এবং ওপার বাংলার অভিনেত্রী অন্বেষা রায় অ্যানি। কথা বলতে বলতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে ঈদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন।